নমস্কার, আমি প্রসূন। এসে গেছি আরজি স্টেশনে আরও একটি নতুন গল্প নিয়ে। দীনেশ ঘোষাল রচিত নীলাঞ্জনা। ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই গল্পে বর্ণিত চরিত্র ও ঘটনাগুলি কাল্পনিক। বাস্তবের সঙ্গে যদি কোনো মিল থেকে থাকে তাহলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। শহরের রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে গাড়িটা। হঠাৎ ক্যাচ ক্যাচ শব্দ করে গাড়ির গতি ধীর হতে হতে একসময় রাস্তার একপাশে এসে গাড়িটি থেমে গেল। গাড়ির ব্যাকসিটে বসে থাকা অনিকেত বিরক্ত মুখে বলে উঠল, কি হলো ড্রাইভার দাদা, মাঝ রাস্তায় গাড়ি থামালে কেন? স্যার, বুঝতে পারছি না, গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। বোধহয় ইঞ্জিনে কোনো গোলমাল হয়েছে স্যার। দাঁড়ান, দেখছি। এবার অনিকেত আরও বিরক্ত হয়ে গেল। মুখ দিয়ে একটা ধ্যাত, শব্দ করে বিরক্ত কণ্ঠে বলল, এত লাখ টাকা দিয়ে কেনা গাড়ি, একদম নতুন অবস্থায়ও ইঞ্জিনে গোলমাল। আচ্ছা দেখো কি হয়েছে গাড়িতে, আমি ওয়েট করছি। স্বভাবতই অনিকেত খুব শান্ত প্রকৃতির ছেলে, কিন্তু আজ তার মুডটা খুব অফ হয়ে রয়েছে। তার প্রধান কারণ হলো অনিকেতের সব থেকে প্রিয় গিটারটা আজ তার ফ্যানেদের চাপাচাপিতে ভেঙে গেছে। আসলে অনিকেত তার এক খুব কাছের বন্ধুর অনুরোধে বীরভূমের একটি স্টেজ শোয়ে অ্যাটেন্ড করেছিল। মাত্র একটি গান করেই বেশ কয়েক লক্ষ টাকা চার্জ করেছে, এবং তাছাড়াও এত ভিড় হয়ে গেছিল সেখানে, তার ফ্যান্সদের ভিড়ের চাপে কোনো রকমে সামলে তার নিজের বাড়ির ফেরার পথের দিকে রওনা দিল। ঠিক সেই সময় গাড়ির ড্রাইভার বনেট খুলে কিছু একটা দেখে অনিকেতকে ইতস্তত কণ্ঠে জানায়, স্যার, কি গোলমাল হয়েছে স্যার, বুঝতে পারছি না। বোধহয় মেকানিক ডাকতে হবে স্যার। অনিকেত বিরক্ত হয়ে ড্রাইভারের উদ্দেশ্যে বলে, আচ্ছা তাহলে কি সারা রাত আমি এই গাড়ির ভেতরেই বসে থাকবো? না না স্যার, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আপনি একটু ওয়েট করুন। এরপর ড্রাইভার গিয়ে দাঁড়ায় রাস্তার এক পাশে। এদিকে অনিকেতও শরীর এলিয়ে চোখ বুজে ফেলে। গাড়ির সিটে বসে চোখ বন্ধ করে ভাবতে থাকে তার অতীত জীবনের কিছু কথা। ঠিক সেই সময় রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা ড্রাইভারের চোখ পড়ে দূর থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি। সে হাতের ইশারায় গাড়িটিকে থামতে বলে। গাড়িটিও ধীরে ধীরে নিজের গতি কমাতে কমাতে এসে দাঁড়ায় সেই ড্রাইভারের পাশে, এবং গাড়ির কাঁচটা নামানোর পরেই ড্রাইভারের চোখ পড়ে এক যুবক ছেলে ড্রাইভারের সিটে বসে আছে, এবং পেছনে বসে আছে এক যাত্রী। ড্রাইভার বিনীত কণ্ঠে তাকে বলে, ভাই, তোমার গাড়িতে একটা প্যাসেঞ্জার নেওয়া যাবে? নামাতে হবে মধ্যমগ্রাম। গাড়ি খারাপ হয়ে গেছে, আমি ভীষণ অসুবিধায় পড়ে গেছি। ভেতরে স্যার বসে আছেন, ওনাকে একটু মধ্যমগ্রামে পৌঁছে দিতে হবে। সেটা কি তোমার পক্ষে সম্ভব হবে? অপর প্রান্তের ড্রাইভার কিছু একটা ভেবে নিয়ে বলে, না দাদা, গাড়িটা রিজার্ভ গাড়ি। তবে মধ্যমগ্রামের ওপর দিয়ে যাবে বারাসাত, কিন্তু রিজার্ভ গাড়ি তো, আমি রাস্তার প্যাসেঞ্জার তুলতে পারবো না। আমায় ক্ষমা করবেন। কিছু মনে করো না, খুব বিপদ না হলে তোমাকে এভাবে বলতাম না। আর আসলে গাড়িতে বসে আছেন অনিকেত স্যার। মানে তুমি বোধহয় চেনো অনিকেত চক্রবর্তীকে। অনিকেত চক্রবর্তী মানে বলতে চাও ওই বিখ্যাত গায়ক অনিকেত চক্রবর্তী? হ্যাঁ, অনিকেত চক্রবর্তী। আমরা বীরভূম থেকে প্রোগ্রাম করে ফিরছিলাম, এই মাঝ রাস্তায় এই বিপদ। তাই তুমি কি ওনাকে একটু ছেড়ে দিতে পারবে? আগত গাড়ির ড্রাইভারটি একসাথে আপ্লুত, বিস্মিত এবং অবাক হয়ে যায়, এবং পিছনে থাকা যাত্রীর দিকে করুণ দৃষ্টিতে তাকায়। পিছনে বসে থাকা যাত্রীটি হ্যাঁ সম্মতি জানায়।
সাথে সাথেই আগত গাড়ির ড্রাইভার এবং অনিকেতের ড্রাইভার দুজনেই এগিয়ে যায় অনিকেতের গাড়ির উদ্দেশ্যে। ড্রাইভার গিয়ে অনিকেতের গাড়ির দরজা খোলে। ড্রাইভার লক্ষ্য করে অনিকেত চোখ বুজে মাথা এলিয়ে শুয়ে আছে গাড়ির সিটের ওপরে। ড্রাইভার ইতস্তত কণ্ঠে বলে, স্যার 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 বলো। স্যার বলছিলাম একটা ব্যবস্থা করেছি, একটা গাড়ি পেয়েছি, আপনাকে আপনাকে বাড়ি পৌঁছে দেবে স্যার। প্লিজ আসুন 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 স্যার আসুন। অনিকেত নেমে দাঁড়ায় গাড়ি থেকে। নতুন আগত ড্রাইভারটি প্রথম অনিকেতকে দেখে এত সামনে থেকে। সে বহুবার ফটো কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখেছে অনিকেত চক্রবর্তীকে। কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার এই প্রথম। ড্রাইভারটি দেখল লম্বা বলিষ্ঠ দেহ, গায়ের রং ফর্সা এবং চুলগুলো কোঁচকানো। এক কথায় দারুণ হ্যান্ডসাম দেখতে। নতুন আগত ড্রাইভারটি সম্ভ্রম মিশ্রিত কণ্ঠে বলে, স্যার স্যার প্লিজ আসুন আসুন স্যার আসুন আসুন। নতুন ড্রাইভারটি এসে তাড়াতাড়ি তার গাড়ির দরজা খুলে অনিকেতকে বসতে বলল। অনিকেত গিয়ে বসলো তার গাড়ির ব্যাক সিটে। তারপর ড্রাইভার গেট লক করে গিয়ে বসে নিজের ড্রাইভিং সিটে এবং অনিকেতের পার্সোনাল ড্রাইভারকে বিদায় জানিয়ে গাড়ি ছুটিয়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণ গাড়ি চালানোর পরে ড্রাইভার ইতস্তত কণ্ঠে পেছনের দিকে তাকিয়ে সম্ভ্রমের কণ্ঠে অনিকেতকে বলে, স্যার স্যার আমার নাম শ্যামল স্যার, শ্যামল। আমি আপনার খুব খুব বড় ভক্ত। এই মাত্রই আপনারই একটা গাওয়া গান শুনছিলাম। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি এইভাবে আপনার সাথে একদিন সামনাসামনি দেখা হবে। স্যার কিছু কিছু যদি মনে না করেন, একটা রিকোয়েস্ট করব, রাখবেন স্যার, রাখবেন প্লিজ। স্বভাবতই অনিকেত খুব শান্ত এবং স্থির প্রকৃতির ছেলে, আর তার প্রত্যেকটা ফ্যানের রিকোয়েস্ট কি তা তার জানা আছে। তবুও সে বিরক্ত না হয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, বলো। প্লিজ স্যার, যদি আপনার সাথে একটা সেলফি আর একটা অটোগ্রাফ পেতাম। অনিকেতের কাছে এটা নতুন কিছু নয়। সে জানে যে শ্যামল ঠিক এই কথাটাই বলবে তাকে। তবুও সে শ্যামলকে জানায়, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে গাড়িতে বসে একটা জিনিস অনিকেত লক্ষ্য করে, তার পাশে একটা যাত্রী বসে আছে। তার বিন্দু মাত্র উৎসাহ নেই অনিকেতকে দেখে। ব্যাপারটা অনিকেতের ভারী অদ্ভুত লাগে, কেননা সাধারণতই তাকে দেখতে মানুষ ভিড় জমায়, বিরক্ত করে। আর কিছু না ভেবে অনিকেত আবার গাড়ির সিটে চোখ বন্ধ করে মাথা এলিয়ে দেয়। তার মনে পড়ে বহু পুরনো একটা ঘটনা, একটা চিঠি। তাতে লেখা আছে টুকরো টুকরো শব্দ। মনটা খারাপ হয়ে যায়। চোখ বোঝা অবস্থায় সে স্পর্শ করে তার প্রিয় গিটারটায়। এদিকে অনিকেতকে দেখে শ্যামলের উৎসাহ চরমে পৌঁছেছে। সে সাধারণের তুলনায় একটু বেশি গতিতেই গাড়ি ড্রাইভ করছে। অনিকেতের পাশে বসে থাকা যাত্রীটি মহিলা এবং সে একটু গম্ভীর কণ্ঠে ড্রাইভারের উদ্দেশ্যে বলে, দাদা গাড়িটা একটু আস্তে চালান। মহিলার কণ্ঠে ড্রাইভারের চমক ভাঙে। সে ইতস্তত কণ্ঠে জানায়, সরি ম্যাম, সরি সরি ম্যাম। মহিলার কণ্ঠটা অনিকেতেরও কানে এসেছে। তার চমক ভাঙে। খুব পরিচিত একটা কণ্ঠস্বর। এ কণ্ঠ যেন তার চেনা। পাশে বসে থাকা মহিলাটির দিকে ভালো করে তাকায় এবং চিনতেও পারে, কিন্তু কিছু বলে না। কিছুক্ষণ পর অনিকেত ড্রাইভারের উদ্দেশ্যে বলে, ভাই কিছু দূরে একটা রেস্টুরেন্ট পড়বে, আমাকে সেখান থেকে রাতের খাবার কিনতে হবে। গাড়িটা কি সেখানে একটু হোল্ড করা যাবে? শ্যামল মার্জিত এবং বিনয়ী কণ্ঠে জানায়, হ্যাঁ স্যার, হ্যাঁ অবশ্যই অবশ্যই। কিন্তু এই মুহূর্তে যদি আপনি রেস্টুরেন্টে যান, আপনাকে বহু মানুষ ঘিরে ধরবে। তাতে বোধহয় আপনার প্রবলেম হতে পারে। তো আপনি যদি বলেন তাহলে আপনার ডিনারটা আমি রেস্টুরেন্ট থেকে এনে দিই। অনিকেত হ্যাঁ সম্মতি জানিয়ে শান্ত হয়ে বসে থাকে।
কিছুক্ষণের মধ্যেই রেস্টুরেন্টে এসে পৌঁছয় গাড়িটা। অনিকেত বেশ কয়েকটা খাবারের অর্ডার দেয় শ্যামলকে এবং শ্যামল দ্রুত পায়ে খাবার আনতে চলে যায় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। শ্যামল রেস্টুরেন্টে রওনা হওয়ার পরে গাড়ির ভেতর বসে থাকা মহিলাটির কণ্ঠ শোনা যায়। এই খাবারগুলো তো তুই পছন্দ করিস না, শুধুমাত্র এই খাবারগুলো আনতে দেওয়ার উদ্দেশ্য যাতে গাড়িটা ফাঁকা থাকে, থাকি শুধু তুই আর আমি। তাতে কি লাভ? এইবার অনিকেতের মধ্যে পরিবর্তন দেখা যায়। যে অনিকেত চক্রবর্তীর গানে পুরো ইউথ মুগ্ধ হয়ে ওঠে, তার গলায় এবার আবেগ এবং অনুশোচনা মেশানো কণ্ঠস্বর ভেসে আসে। ভাবিনি নীলাঞ্জনা তোর সাথে এইভাবে দেখা হবে আমার, সবই ঈশ্বরের কৃপা। অনেক খুঁজেছি জানিস, তোকে কোথাও খুঁজে পাইনি। তোর ফেলে যাওয়া শেষ চিঠিটা আজও বারে বারে কাঁদায় আমায়। তোর দেওয়া সেই উপহারটা, গিটার, সেটাও আমি বুকে আগলে করে রেখেছি। তবে আজ ভেঙে গেছে। কেন এভাবে চলে গেলি আমার জীবন থেকে বলতো? তুই হাসালি। আমি তোকে ছেড়ে গেছি সামান্য তোর একবার বলাতে। আমি বাবা মা ঘর সব ত্যাগ করেছিলাম। তোর কথাতে বিবাহ বন্ধন ছাড়াই তোর সঙ্গে লিভিংয়ে ছিলাম। কোনোদিন নিজের কথা ভাবিনি, শুধু চেষ্টা করেছিলাম তোর পাশে থাকবো, তোকে কিভাবে সাহায্য করব। তোর স্পর্শে আমার গর্ভের সন্তানের আগমন ঘটে। তোকে জানানোর পরে তুই সেই ব্যাপারে উদাসীন ছিলিস, কিন্তু জানিস তো, সব শেষে আমার গর্ভে থাকা ছোট্ট ভ্রূণটির প্রতি মায়া জন্মায়। তা তোকে বলাতে তুই অ্যাবর্শনের কথা বলেছিলিস, চলে গেছিলিস বোম্বে রেকর্ডিংয়ের জন্য। প্রথম সুযোগ হাতছাড়া করিসনি। তারপরে দীর্ঘ 1.5 মাস পর মনে হয় তুই ফিরেছিলিস। নীলাঞ্জনা, এরপরে তোকে আমি অনেক খোঁজার চেষ্টা করেছিলাম রে, কোথাও খুঁজে পাইনি তোকে। ফিরে দেখি তোর ফেলে যাওয়া একটা চিঠি, যেটায় তুই জানিয়েছিস যে তুই নাকি আমায় ছেড়ে যাচ্ছিস, নিজের মতো করে বাঁচতে। বাহ, ঘটনাটা আমি মেনে নিতে পারিনি, কিন্তু জানিস, কোথাও তোকে খুঁজে পাইনি এই কলকাতা শহরে। মনের ভেতরটা হাহাকার করে উঠেছিল তোকে না পাওয়ার। ও তাই বুঝি? আসলে কি জানিস তো অনিকেত, প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন তাকে দুটো প্রিয় জিনিসের মধ্যে একটাকে বেছে নিতে হয়। তোর জীবনেও এসেছিল, আমি না হয় তোর ক্যারিয়ার। তুই ক্যারিয়ার বেছে নিয়েছিলিস। তুই যে সময়ে আমায় ফেলে গেছিলিস, সেই সময়ে আমার সব থেকে বেশি তোকে প্রয়োজন ছিল রে, তোকে। কিন্তু কাছে পাইনি, অপেক্ষা করেছিলাম, কিন্তু আস্তে আস্তে ধৈর্য ফুরিয়ে গেল। জানি 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 আমি নীলাঞ্জনা, জানি আমি যেটা করেছি সেটা ভুল, অপরাধ, তার ক্ষমা হয় না, আমি জানি। তবুও বলছি, প্লিজ একবার আমায় ক্ষমা কর, প্লিজ। এটাই তো চেয়েছিলিস তুই অনিকেত, নাম, প্রতিপত্তি, খ্যাতি, সম্মান, শ্রেষ্ঠতা। তুই আর ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়ক। আর কি চাই তোর বল? তোর চাওয়া পাওয়া তো সব এটাই ছিল। ভালো করে তাকায় অনিকেত নীলাঞ্জনার দিকে। কপালে সিঁদুর কিংবা হাতের শাখা তার নজরে পড়ে না। তার মনের ভাব আন্দাজ করেই নীলাঞ্জনা অনিকেতের উদ্দেশ্যে বলে, কি দেখছিস? আমি বিয়ে করেছি কি না? না, আমি বিয়ে করিনি। তোর পরে কোনো পুরুষের হাতে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হইনি। তুই বললি না যে আমার দেওয়া উপহার সেই গিটারটা, তেমনি তোর দেওয়া উপহারও আমার কাছে আছে। আমার মেয়ে আরোহী, তোরই দেওয়া উপহার। তাকে নিয়ে আমি আমার জীবনে দিব্যি বেঁচে আছি। কিন্তু দুঃখ একটাই, আরোহীর থ্যালাসেমিয়া আছে। প্রতি মাসে তাকে রক্ত দিতে হয়। আর ধরে রাখতে পারে না অনিকেত নিজেকে। ডুকরে কেঁদে ওঠে সে। হ্যাঁ, কি বলছিস? থ্যালাসেমিয়া? আমার ভুল হয়ে গেছে নীলাঞ্জনা, আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। আমাকে তুই ক্ষমা কর। সব কিছু ভুলে ফিরে আয়, তুই মেয়েকে নিয়ে ফিরে আয়। তোর অনেক বড় ক্ষতি আমি করেছি, তার প্রায়শ্চিত্ত করার একটি মাত্র সুযোগ দে।
আমি কথা দিচ্ছি আর কখনো তোকে কষ্ট দেব না। প্লিজ প্লিজ নীলাঞ্জনা, আমার আমার মেয়েকে নিয়ে তুই তুই ফিরে আয় আমার জীবনে। বাকি জীবনটা আমরা নয় একসাথে কাটাবো। আজও তোর জন্য লেখা গানটা আমি তোকে শোনাবো বলে রেখে দিয়েছি। এতক্ষণ পরে নীলাঞ্জনার চোখেও কয়েক ফোঁটা স্বচ্ছ মুক্তের মতন জলের কণা দেখা যায়। আজও তার রূপ অনন্য। নীলাঞ্জনা আলতো করে অনিকেতের হাতের উপর স্পর্শ করে এবং খুব ধীর কণ্ঠে বলে ওঠে, না অনিকেত, আর তা সম্ভব নয় কখনো। কারণ প্রদীপ যখন জ্বলে সবাই তখন আলো দেখতে পায়। কেউ লক্ষ্য করে না যে তার ঠিক নিচেই গাঢ় অন্ধকার জমাট বেঁধে থাকে। আমাদের দুজনের জীবনটাও ঠিক সেই রকমই। তুই দেশের স্বনামধন্য একজন সঙ্গীত শিল্পী, আরোহী জন্মাবার বছরখানেক পরে তার থ্যালাসেমিয়া রোগটি ধরা পড়ে। তখন প্রয়োজন ছিল প্রচুর অর্থের। তা এই সমাজে জোগাড় করা সম্ভব ছিল না আমার পক্ষে। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু পারিনি। শেষে সন্তানের জীবনের কাছে আমার সম্মান হার মেনে যায়। তারপরের জীবনে অর্থ উপার্জন বড় মানুষের কাছে নিজের সম্মান আর দেহ বিক্রি করে জোগাড় করেছি অর্থ। তাই এত রাতে আমি কোনো এক বড় মানুষের শরীরের জ্বালা মিটিয়ে ফিরছি। জানিস তো অনিকেত, আমরা একটি নদীর দুটি পাড়, যা কোনোদিন মিলিত হতে পারে না। তুই এই সমাজের বিখ্যাত সঙ্গীত শিল্পী আর আমি একজন পতিতা। তাই তোর মতো বড় মানুষ কোনোদিন একজন পতিতাকে আপন করতে পারবে না। এই সমাজও তা মেনে নেবে না। ঠিক সেই সময় শ্যামল এসে জানায় তার সব অর্ডার নিয়ে এসেছে। কেমন লাগলো বন্ধুরা আমাদের এই আজকের নিবেদন? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। গল্প পাঠ, গল্পের সূত্রধর অনিকেত এবং ড্রাইভারের চরিত্রে আমি প্রসূন, নীলাঞ্জনার চরিত্রে শ্বেতা, পোস্টার ডিজাইন, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্সে সুপূর্বা, চিত্রনাট্যরূপ দীনেশ ঘোষাল, সমস্ত পরিচালনায় টিম আরজি স্টেশন। আবার ফিরব আগামী সপ্তাহে ঠিক এই সময় নতুন আরও একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।